আসসালামু আলাইকুম, আমি কে এম তাহিদুল ইসলাম। এই ভিডিওতে আমি সোয়েলিং এক্সামিনেশন সম্পর্কে দেখাবো। আচ্ছা, তো এখানে এক্সামিনেশনের আগে আমাদের কিছু প্রি রিকুইজিট লাগবে। যখন আমরা সোয়েলিং এক্সামিনেশন করব, তো সেক্ষেত্রে কি লাগবে? এটা হচ্ছে একটা সিলিন্ডার, যেখান দিয়ে বাহির থেকে লাইট পাস না করবে, বা এটা বাংলা বলে চোঙা। এটা, তারপরে হচ্ছে মেজারিং টেপ লাগবে, এবং তার সাথে লাগবে হচ্ছে একটা লাইট। আচ্ছা, তো এগুলা হচ্ছে আমাদের হচ্ছে প্রি রিকুইজিট। এরপরে আসলে কি পেশেন্টকে কোনো একটা এক্সামিনেশনের জন্য আমাদের কি করতে হয়? গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, প্রাইভেসি, পজিশন এন্ড প্রপার এক্সপোজার, এই জিনিসটা হচ্ছে আমরা মেনটেন করে নিব, এবং তারপরে আমরা মূল এক্সামিনেশনে ঢুকে যাবো। সো এক্সামিনেশন শুরুর আগে কিছু হিস্ট্রি নিতে হবে পেশেন্টের থেকে, কিছু শর্ট কোশ্চেন আমাদের করতে হবে। সেটা হচ্ছে এটা কতদিন ধরে শুরু হয়েছে, এটার হচ্ছে যে কিভাবে শুরু হয়েছে বা আপনি কিভাবে লক্ষ্য করছিলেন সেটা, এটা কি প্রোগ্রেসিভ কিনা বা দিনে দিনে বড় হচ্ছে কিনা সেই জিনিসটা, এখানে কি ব্যথা আছে কিনা, বা এটা কি মাল্টিপল নাকি হচ্ছে নন মাল্টিপল, বা এটা কি আরো অন্য কোথাও আছে বডির নাকি নাই। নর্মালি অন্য কোথাও যদি থাকে তাহলে এটা নর্মালি লাইপোমা বা নিউরোফাইব্রোমাকে ইন্ডিকেট করে। আচ্ছা, ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? সাইট, সাইজ, শেপ, সারফেস, নাম্বার এন্ড মার্জিন। তো এক্ষেত্রে আমরা সাইটটা যখন দেখবো, সাইটটা আসলে কোন জায়গায় আছে, এবং ডিসক্রাইব করার সময় আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমরা একটা অন্ধ মানুষকে ডিসক্রাইব করতেছি এরকম, বা যাতে চোখ বন্ধ থাকলেও যাতে সে বুঝতে পারে। সো যদি আমি যদি ধরে নেই যে এই সোয়েলিংটাই হচ্ছে আমার এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো যে সোয়েলিং ইন দ্য লেফট আর্ম হুইচ ইজ অলমোস্ট 2 ইঞ্চি অথবা 5 or 6 সেন্টিমিটার অ্যাবভ ফ্রম দ্য রিজ জয়েন্ট। এভাবে বললে যদি আমরা মানে যে কোনো একজন জাস্ট শুনলেও বুঝতে পারবে যে সেটা কোন জায়গায় আছে। তো সেভাবে হচ্ছে আমরা ডেসক্রাইব করবো। এরপর হচ্ছে সাইজ। সাইজটা আমরা সবসময় দুইটা এক্সিসে ক্যালকুলেট করব, একটা লঙ্গিটিউডিনাল একটা হরাইজন্টাল। দুইটা এক্সিসে আমরা ক্যালকুলেট করব। তো সেক্ষেত্রে ইন্সপেকশনের ক্ষেত্রে কিন্তু আসলে সাইজটা এজাম করতে হয়, এবং পালপেশনের ক্ষেত্রে সাইজটা অ্যাপ্রোপ্রিয়েটলি মেজার করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের ফিঙ্গারের সাইজ হিসাবে একটু ক্যালকুলেট করে নিলাম। যেমন হচ্ছে এটা মোটামুটি 4 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের মতো আছে। তো এটা আমরা ইয়ে করলাম, তো এদিকেও যতটুকু এতটুকু মোটামুটি এদিকেও আছে। তো এইভাবে হচ্ছে আমরা ব্যাপারটা এজাম করে নিলাম যে এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, এভাবে আমরা বলবো। এরপরে হচ্ছে শেপ। শেপটা এটা অনেক ধরনের হতে পারে, যেহেতু এটা সোয়েলিং বা একটা লাম্প। তো সেক্ষেত্রে এটা আমাদের হেমিস্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, বা সার্কুলার হতে পারে, এরকম হতে পারে। হেমিস্ফেরিক্যাল বা সার্কুলার আসলে মূলত যাদের হচ্ছে দুইটা অ্যাক্সিসেই আহ মেজারটা বা সাইজটা সেম থাকে তাদের ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে সারফেস। সারফেসের ক্ষেত্রে আমরা কি কি দেখি? এখানে সারফেসের ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে এখানে কালার চেঞ্জ আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, পাংটাম্প আছে কিনা, এনি এনগোর্জ ভেইন আছে কিনা, বা পালসেশন আছে কিনা, অথবা কোনো ডিসচার্জ আছে কিনা। এগুলো হচ্ছে আমরা সারফেস দেখে বুঝি। যেমন এখানে কালার চেঞ্জের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন নিভাস যদি কারো থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা কালার চেঞ্জ হচ্ছে ব্ল্যাকিশ হয়ে যাবে, এবং সেখান থেকে হেয়ার গ্রোথ আসবে, এটা হতে পারে। বা পাংটাম যদি থাকে, নর্মাল এটা সিবেসার সিস্টের ক্ষেত্রে থাকে। বা হচ্ছে যে এখানে যদি ইনগোর্স ভেইন থাকে বা রেডিশ কালার থাকে, দ্যাট মিনস এটা অ্যাক্টিভ ইনফ্লামেশনকে ইন্ডিকেট করতেছে। বা পালসেশন থাকলে এখানে হেমানজিওমা হওয়ার পসিবিলিটি আছে, বা কোনো ডিসচার্জ আছে কিনা, ভিতরে অ্যাবসেস বা পাজ আছে কিনা, এইসব জিনিস আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখবো? নাম্বার। এটা আসলে এইখানেই আছে নাকি আরো অন্য কোনো জায়গায় আছে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যেটা অলরেডি আমরা হিস্ট্রিতেও কম বেশি জানবো, এখানেও আমরা ইন্সপেকশনে দেখবো যে এখানে আশেপাশে আরো কয়েকটা আছে কিনা। আর এছাড়া কি এখানে হচ্ছে আমরা মার্জিনটা দেখবো, মার্জিনটা ইল ডিফাইন্ড না ওয়েল ডিফাইন্ড, যেটা আমরা পরবর্তীতে কনফার্ম হবো পালপেশনে। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে পালপেশন। পালপেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কি কি দেখি? টেম্পারেচার, টেন্ডারনেস, সাইজ, সারফেস, মার্জিন এন্ড কনসিস্টেন্সি, এগুলো হচ্ছে মেইন। ঠিক আছে, তারপরে করসপন্ডিং এরপরে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন হিসাবে আমরা আরো কিছু এক্সামিনেশন করি, যেমন কম্প্রেসিবিলিটি, ফ্লাকচুয়েশন টেস্ট, ট্রান্সইলুমিনেশন টেস্ট, বা ইনডেন্টেশন, অথবা হচ্ছে যে স্লিপিং সাইন, ফিক্সিটি, পালসেটাইলিটি, এইসব জিনিস আমরা দেখি। তো আমরা ফার্স্টে মেইন যে জিনিসগুলো সেগুলো আমরা দেখি। পালপেশনের ক্ষেত্রে আমরা টেম্পারেচার দেখবো। টেম্পারেচার দেখবো আমরা হচ্ছে ডরসাম অ্যাসপেক্ট অফ ফিঙ্গার দিয়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো? ফার্স্টে নর্মাল, এটা নর্মাল ধরে নিলাম, এটা নর্মাল। সো নর্মাল একটা জায়গায় আমরা দেখবো, তারপরে অ্যাবনর্মাল, তারপরে নর্মাল। এভাবে আমরা দেখে নিলাম এটা টেম্পারেচার রাইজ করছে নাকি না রাইজ করে নাই। এরপরে হচ্ছে টেন্ডারনেস। টেন্ডারনেস দেখার সময় আমরা যখন এভাবে ধরবো, তখন আমরা পেশেন্টের ফেসের দিকে তাকায় দেখবো যে টেন্ডারনেস আছে কিনা। তবে বলে রাখা ভালো, যদি পেশেন্ট আগেই বলে যে ব্যথা আছে, তাহলে সেক্ষেত্রে ডিপ পালপেশন কন্ট্রাইন্ডিকেটেড, বা ডিপ পালপেশন করা যাবে না। আচ্ছা, যাই হোক, যদি অ্যাজ ইউজুয়াল যদি এখানে কোনো প্রকার পেইন থাকে, দ্যাট মিনস এখানে দুইটা জিনিস ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে আমরা কনসিস্টেন্সিটা দেখি যে এটা সফট নাকি ফার্ম। সফট থাকা মানে এখানে অ্যাবসেস, আর যদি ফার্ম থাকে তার মানে এটা অ্যাক্টিভ ইনফ্লামেশন, কিন্তু এখানে এখনো পাস ফর্মেশন হয় নাই। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে সাইজ। সাইজটা আমরা যেটা ইন্সপেকশনে দেখছিলাম সেটা আমরা কনফার্ম করব এখানে, এটা মেজার করে কত সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা
এভাবে আমরা মেজার করতে পারি। আমরা হচ্ছে যে এভাবে দেখে তারপরে আমরা এই পাশ থেকে এই পাশে আমরা মেজার করলাম যে কত সেন্টিমিটার, এটা অলমোস্ট আছে হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এই পাশেও যদি আমরা দেখি এটাও অলমোস্ট হচ্ছে যে 5 সেন্টিমিটারের মতো আছে, 5 থেকে 6 সেন্টিমিটার এরকম। তো তারপরে আমরা বলবো যে এটার সাইজ হচ্ছে 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার, এরকম আমরা বলে দিলাম। এরপরে হচ্ছে সারফেস। সারফেসটা আমরা দেখবো যে সারফেসটা স্মুথ নাকি রাফ বা ইরেগুলার। নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিনাইন সোয়েলিং বা অন্য সোয়েলিং এর ক্ষেত্রে এটা স্মুথ থাকে, কিন্তু ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নর্মালি এখানে হচ্ছে সারফেসটা রাফ থাকে। So আমরা এইভাবে আমরা হচ্ছে যে সারফেসটা দেখে ফেললাম। এরপরে আমরা এইভাবে ধরে ধরে মার্জিনটা দেখবো, যেটা আমরা ইন্সপেকশনও বলছিলাম অলরেডি। তো এখানে আমরা কনফার্মেশন করতেছি যে মার্জিনটা ওয়েল ডিফাইন্ড না ইল ডিফাইন্ড, বা মার্জিনটাকে আমরা প্রপারলি পাচ্ছি কিনা সেটা আমরা এইভাবে দেখলাম। দেখার পরে তারপরে আমরা দেখবো হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি দেখার ক্ষেত্রে আমরা যখন এভাবে দেখবো কনসিস্টেন্সি এটা কি। সো কনসিস্টেন্সি 4 রকমের আছে। একটা কি সফট, একটা আছে ফার্ম, একটা আছে হচ্ছে হার্ড, আর তাছাড়া একটা আছে সিস্টিক। তাহলে কি সফট, ফার্ম, হার্ড, সিস্টিক, এটার উপরে নির্ভর করে। তো কম্প্রেসিবিলিটি এখানে যখন আমরা হচ্ছে কনসিস্টেন্সি দেখতেছি, তো যদি এখানে সফট হয়, কনসিস্টেন্সি সফট আমরা ধরলাম দেখলাম খুবই নরম, অথবা ফার্ম হয়, সেক্ষেত্রে আমরা একটা টেস্টে যাব, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি বলতে আমরা সোয়েলিংটাকে এইভাবে ধরে এভাবে চাপ দিব, যদি সেইটা চলে যায় বা ডিমিনিশড হয়ে যায়, দ্যাট মিনস সেটাকে আমরা কি বলবো, চলে যায় বলতে আমি যখন চাপ দিলাম আমার হাত নিচে নেমে গেছে, মনে হচ্ছে কোনো সোয়েলিং নাই। আবার যখন হাত সরাই ফেলছি তখন ওটা আবার ব্যাক করছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি। তো এইটা যদি হয় দ্যাট মিনস এটা হবে হচ্ছে কোনো প্রকার এমন কোন সোয়েলিং যার সাথে কোনো দাগ বা কোনো একটা লাইনে অন্য কোথাও সংযোগ আছে, যেখানে আমি চাপ দিতেছি সেখান থেকে ফ্লুইড অন্যখানে চলে যাচ্ছে। যেমন এখানে হতে পারে কি হেমানজিওমা, হতে পারে লিম্ফেনজিওমা। আমি এখানে চাপ দিলাম, এখান থেকে চলে গেছে, যখন আমি হাত সরাইলাম আবার সেটা ব্যাক করছে, এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। তবে হ্যাঁ, চাপ দেওয়ার পরে হাত সরাইলাম সেটা আসলো না, সেটা কিন্তু রিডিউসিবিলিটি, সেটা কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে, সেটা এখানে না। আচ্ছা, আর যদি এটা নেগেটিভ হয় যে আমি চাপ দিতেছি কিন্তু যাচ্ছে না, যেমন এটা চাপ দিতেছি যাচ্ছে না, দ্যাট মিনস এটা কি ইন্ডিকেট করতে পারে, এটা ইন্ডিকেট করতে পারে এটা লাইপোমা। ঠিক আছে, এটা হচ্ছে লাইপোমা। তাহলে সেক্ষেত্রে লাইপোমা আবার আমরা কনফার্ম করবো যেটা হচ্ছে আমাদের ফিক্সিটি দিয়ে এবং স্লিপিং সাইন দিয়ে, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। সো এটা হচ্ছে জিনিস। তো সেক্ষেত্রে এই কম্প্রেসিবিলিটি আমরা কখন করব, যদি এটা সফট বা ফার্ম কনসিস্টেন্সি থাকে তখন। একটা হার্ড সোয়েলিং এর ক্ষেত্রে আমাদের এটা করার কোনোই দরকার নাই, বিকজ হার্ড এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, সো নর্মালি হচ্ছে যদি আমরা বলি সফট, এটা আমরা কম্পেয়ার করবো হচ্ছে এয়ার লোবিউল দিয়ে। যদি আমরা বলি ফার্ম, সেটা আমরা কম্পেয়ার করবো হচ্ছে এলা অফ দ্য নোজ দিয়ে। এবং যদি হার্ড বলি, হার্ড মানে বোনস, এরকম আমরা ধরবো। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে সিস্টিক কনসিস্টেন্সি। সিস্টিক কনসিস্টেন্সি যদি আমরা পাই, দ্যাট মিনস আমাদের এটা এরপরে আমাদের এটা কি করতে হবে, তাহলে আমাদের এরপরে এখান থেকে দুইটা টেস্ট করতে হবে। সিস্টিক কনসিস্টেন্সি, সিস্ট আছে এখানে, কোন সিস্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের ফ্লাকচুয়েশন টেস্ট করতে হবে। ফ্লাকচুয়েশন টেস্ট করার পরে আমরা বাকি টেস্টের দিকে আগাবো। সো ফ্লাকচুয়েশন টেস্টের ক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখাই, যদি সোয়েলিংটা বেশি বড় হয়, যদি 2 সেন্টিমিটারের বড় হয় তাহলে 4 ফিঙ্গার প্যাটার্ন, যদি 2 সেন্টিমিটারের ছোট হয় তাহলে 3 ফিঙ্গার প্যাটার্ন। ফ্লাকচুয়েশন মানে কি, আমাদের এখানে ফ্লুইড আছে, যেখানে আমরা উপরে চাপ দিব, অন্য জায়গায় বা যে কোনো এক জায়গায় আমরা চাপ দিব, পানির মতো ওয়েভ করে গিয়ে অন্য জায়গায় আমরা একটা ফিল করবো, এটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এইটা যেহেতু 2 সেন্টিমিটারের বেশি, দ্যাট মিনস এখানে 4 ফিঙ্গার আমরা ইউজ করবো, সেটা হচ্ছে এই 4টা আঙ্গুল। এই 4টা আঙ্গুল আমরা ঠিক এইভাবে প্লেস করব। প্লেস করার পরে অবলিকলি আমরা ফিল করব এবং প্রেস দিব, আর অবলিকলি আমরা এটা ফিক্স রাখবো। কিভাবে আমি দেখাই, এই দুইটা, এই হাতের ইন্ডেক্স এবং এই হাতের থাম ফিক্সড। এই হাতের ইন্ডেক্স দিয়ে আমরা এখানে চাপ দিব, এবং এই থাম দিয়ে আমরা ফিল করার চেষ্টা করব যে কোনো ওয়েভ লাগতেছে কিনা। এই যে, ঠিক আছে, আমি কিন্তু এটা দিয়ে ফিল করতেছি আর এটা দিয়ে চাপ দিতেছি, ঠিক একইভাবে এটা দিয়ে চাপ দিব, এটা দিয়ে ফিল করব। এটা হচ্ছে ফ্লাকচুয়েশন, এটা হচ্ছে 4 ফিঙ্গার প্যাটার্ন। আর যদি 2 সেন্টিমিটার নিচে থাকতো তাহলে 3 ফিঙ্গার প্যাটার্ন। সেক্ষেত্রে আমরা কি করতাম, 2টা আঙ্গুল এভাবে রাখতাম এবং আরেকটা হাতের ইন্ডেক্স দিয়ে আমরা এখানে চাপ দিতাম। তো এখানে চাপ দিলে যদি এখানে কোনো ফ্লুইড থাকতো বা ফ্লুইড থাকে, তাহলে সেটা এই 2 হাতে যে বাড়ি খাবে বা ওয়েভ লাগবে, এটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। তো ফ্লাকচুয়েশন টেস্ট নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে কি হতে পারে, এটা সিবেসাস সিস্ট হতে পারে অথবা ডারময়েড সিস্ট হতে পারে। ঠিক আছে, সিবেসাস সিস্টটা কনফার্ম করে হচ্ছে কি ইনডেন্টেশন টেস্ট দিয়ে, and আরেকটা আছে হচ্ছে যে এখানে পাংটাম প্রেজেন্ট থাকে। আর ডারময়েড সিস্টটা এটা কনফার্ম করে হচ্ছে আমাদের বনি ইমপ্রেশন আছে কিনা বা ইন্ডেন্টেশন আছে কিনা সেটা দিয়ে। তো এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন আসি হচ্ছে ফ্লাকচুয়েশন পজিটিভ যদি হয় তাহলে কি আসতে পারে। তো ফ্লাকচুয়েশন যদি পজিটিভ আসে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, দ্যাট মিনস এখানে একটা ফ্লুইড আছে, ভিতরে ফ্লুইড আছে। তো এরপরে আমাদের নেক্সট আইডিয়া কি থাকবে, যে ফ্লুইডটা কি আসলে হ্যাজি না ক্লিয়ার, সেটা দেখার জন্য আমরা কি করব, ট্রান্স ইলুমিনেশন টেস্ট।
ট্রান্স টেস্টে আমরা কি করব, এখানে একটা যে চোঙা বা সিলিন্ডার আমরা এক সাইডে রাখবো, প্লেস করব, এবং আরেক সাইডে আমরা লাইট দিয়ে দেখবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এটা করব 180 ডিগ্রি। 180 ডিগ্রি করার সময় যেহেতু এখানে ছোট সোয়েলিং দেখা যাচ্ছে, তো এখানে আমরা ওইভাবে ফিক্স করতে পারতেছি না। তো যেভাবে যতক্ষণে আমরা ফিক্স করতে পারবো সেই হিসেবে আমরা ধরলাম। তো নর্মালি আরেকটু বড় থাকলে আমরা এইভাবে ধরতে পারি, বা যদি স্ক্রিন থাকে আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এক সাইড দিয়ে আমরা লাইট দিব এইভাবে, এবং 180 ডিগ্রি, এবং আরেক সাইড দিয়ে এইটা দিয়ে আমরা চোঙা দিয়ে দেখবো। এটাই হচ্ছে প্যাটার্ন এইভাবে। তবে ইন কেস অফ হাইড্রোসিল সেক্ষেত্রে কিন্তু আমরা 180 ডিগ্রিতে দেখি না, তখন আমরা 90 ডিগ্রিতে দেখি। কারণ কি, মাঝখানে টেস্টিস থাকে। আচ্ছা, তো এইখানে যদি আমাদের পজিটিভ থাকে, মানে আমরা যদি এখান থেকে আলো যাওয়ার পরে যদি আমরা এই চোঙা দিয়ে দেখতে পারি, দ্যাট মিনস ভিতরে ক্লিয়ার ফ্লুইড। তো ক্লিয়ার ফ্লুইড কই থাকে? সিস্টিক হাইগ্রোমা, র্যানুলা, মেনিনজিওসিল এবং হাইড্রোসিল, এইসব জিনিসে থাকে। আর যদি এখান দিয়ে আমরা লাইটটা দেখতে না পারি, দ্যাট মিনস এখানে কি হ্যাজি ফ্লুইড। হ্যাজি ফ্লুইড কই থাকে? যেমন মাইলো মেনিনগোসিল এখানে থাকতে পারে। আচ্ছা, তো এইভাবে আমরা আগায় যাব। তো এখন হচ্ছে আমরা তো একটা, যখন এইটুকু আমরা এক্সামিনেশন করে ফেলছি, তখন তো আমাদের মাথায় কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা প্রভিশনাল ডায়াগনোসিস চলে আসছে অলরেডি। তো সেক্ষেত্রে আমরা আরো কিছু কনফার্মেশনের জন্য টেস্ট করব। তো সেই কনফার্মেশন টেস্টের জন্য আমরা কি করতে পারি, সেই সব জিনিসগুলো আমরা একটু আগে বললাম। সেটা প্রথমে হচ্ছে লাইপোমা। লাইপোমার ক্ষেত্রে কি স্লিপিং সাইন আমরা দেখবো। স্লিপিং সাইনটা কিরকম? মিড পয়েন্ট থেকে ল্যাটারাল পয়েন্ট, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স, সেটার ল্যাটারাল 1/3 আমরা আঙ্গুল রেখে এভাবে চাপ দিব। যদি লাইপোমা থাকে তাহলে সেটা এখান থেকে স্লিপ করে সামনের দিকে আগায় যাবে, সেটাকে বলা হচ্ছে স্লিপিং সাইন। এখানে আমরা চাপ দিব। আচ্ছা, তো এটা পজিটিভ হয় মূলত লাইপোমার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা বলছিলাম সিবেসাসিস। সিবেসাসিসের ক্ষেত্রে কি ইনডেন্টেশন টেস্ট আমরা বলছিলাম। সো ইনডেন্টেশন টেস্টটা কি আসলে, মানে এটার ভিতরে কোনো সেমি সলিড সাবস্টেন্স আছে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই যে সোয়েলিংটা আছে এটার উপর এইভাবে চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে ভিতর দিকে গেল, তো সেক্ষেত্রে এই যে আমি করলাম এবং আমি ছেড়ে দিলাম, এই যে এটা ভিতরে কি গর্ত হয়ে আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটা ইনডেন্টেশন পজিটিভ। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে সিবেসাসিস। তো এই যে এটা যে ভিতরে চলে গেছে, এটা অটোমেটিক ফিল হবে না। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে সিবেসাস সিস্ট। আচ্ছা, আর ডারময়েড সিস্ট আলাদা করে কিভাবে? ডারময়েড সিস্ট মূলত কনজেনিটাল, তো যার ফলে এটা বোনকে ইরোড করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এইভাবে ঠেলা দিয়ে চেষ্টা করবো সোয়েলিংটাকে সরানোর, সরিয়ে পরবর্তীতে আমরা বোনসের মধ্যে ফিল করার চেষ্টা করব যে এখানে কোনো প্রকার ইনডেন্টেশন বা গর্ত হয়ে গেছে কিনা। সেক্ষেত্রে সেটা যদি থাকে তাহলে সেটা ডারময়েড সিস্ট। আচ্ছা, এটা গেল। তো আমরা স্লিপিং দেখে ফেললাম, স্লিপিং সাইন, ইনডেন্টেশন দেখে ফেললাম, আর হচ্ছে আমরা আরো যে কিছু টেস্ট আছে সেগুলো এখন দেখবো। তো এগুলো দিয়ে আমরা অন্যগুলো আলাদা করলাম। মানে একটা হচ্ছে কি, কনসিস্টেন্সি দেখার পর সেই কনসিস্টেন্সি হিসাবে কিন্তু আমরা আগাচ্ছি। যদি সফট বা ফার্ম থাকে সেক্ষেত্রে আমরা কম্প্রেসিবিলিটির দিকে গেছি, যদি সিস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লাকচুয়েশন ট্রান্সফরমেশনে গেছি, এবং সেইখানে নেগেটিভ এবং পজিটিভ ফাইন্ডিং এর জন্য আমরা পরবর্তীতে ডিফারেন্সিয়েট করার জন্য ইনডেন্টেশনে গেছি এবং স্লিপিং সাইনে গেছি। এখন আমরা দেখবো হচ্ছে ফিক্সিটি। ফিক্সিটিটা মূলত হচ্ছে ওভারলাইন স্ট্রাকচারের সাথে দেখে এবং আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে দেখে। তো অবশ্যই ফিক্সিটি দেখার সময় আমাদের করতে হবে কি, করসপন্ডিং যে মাসেলটা আছে সেটা টর্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মাসেলটা টর্ট করার পর তারপরে আমরা দুইটা অ্যাক্সিসে দেখবো। একটা প্রথম অ্যাক্সিস হচ্ছে যে মাসেলের উপরে সোলিংটা আছে সেই মাসেলের অরিজিন এবং ইনসার্শন বরাবর, ধরে নিলাম এই মাসেলের অরিজিন এইখান থেকে, ইনসার্শন এইখানে, সেই বরাবর যেই দিকে অরিজিন ইনসার্শন আছে আমরা সেই দিকে এইভাবে ধরে নাড়াইলাম, এটাকে একদিক। এবং পরবর্তীটা ওই মাসেলের অরিজিন ইনসার্শন বা ডিরেকশনের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পরবর্তী এটা করলাম। এমন যদি হয় মাসেলের ডিরেকশন এইরকম, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করবো না। সেক্ষেত্রে আমরা ফার্স্টে এই অবলিকলি করবো একটা, তারপরে এইটা 90 ডিগ্রি এই দিকে অবলিক, এইটা করবো, ঠিক আছে? সবসময় সোয়েলিং এর মুভেবিলিটি বা এখানে হচ্ছে যে ফিক্সিটিটা আমরা দেখা কিন্তু অলওয়েজ কিন্তু আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল না, এটা মাসেলের ডিরেকশন হিসেবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখলাম। আর এটা হচ্ছে আমরা দেখলাম আন্ডারলাইনিং এর ক্ষেত্রে। আর ওভারলাইনিং এর ক্ষেত্রে আমরা কি স্কিনটা ধরে স্কিন পিঞ্চ করা যায় কিনা সেটা আমরা দেখবো। তাহলে এটা হচ্ছে সুপারফিশিয়াল বা ওভারলাইন স্ট্রাকচারটা এখানে হচ্ছে যে আমরা সেপারেট করতে পারতেছি না সেইটা। তো ওভারলাইন স্ট্রাকচার নরমালি সেপারেট করা যায় না হচ্ছে এপিডার্ময়েড যে সোয়েলিং গুলো আছে, যেমন হচ্ছে সেবাসাসিয়াস, সেক্ষেত্রে। আর আন্ডারলাইনিং স্ট্রাকচার সাথে ফিক্স থাকে নরমালি হচ্ছে ম্যালিগন্যান্ট যে সোয়েলিং গুলো আছে সেগুলো। এছাড়া কি আছে, পালসেটাইলিটি আমরা দেখতে পারি এখানে, যে অনেক সময় থাকে যে এখানে আমরা পালস দেখতে পাচ্ছি, কিরকম পালসের সাথে করসপন্ডিং, বা আমরা দেখতে পাচ্ছি যে হার্ট বিট করতেছে তার সাথে এই সোয়েলিংটাও বড় হচ্ছে অথবা নড়তেছে। এটার ক্ষেত্রে তখন এখানে দুইটা জিনিস হইতে পারে, এক, এটা নিজেই একটা ব্লাড ভেসেলের সোয়েলিং, অথবা এই সোয়েলিংটার নিচেই একটা ব্লাড ভেসেল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হাতটা এইভাবে রাখবো,
হাতটা রাখার পরে আমরা জাস্ট হালকা করে রাখবো, রাখার পরে আমরা জাস্ট ফিল করার চেষ্টা করবো যে যখন পালস হচ্ছে হাতটাকে যদি এরকম আসতেছে কিনা, সরাসরি যদি শুধু উপর নিচ হয় দ্যাট মিনস এই সোয়েলিং এর যে পালসেশনটা আমরা পাচ্ছি সেটা আসলে এই সোয়েলিং এর না, এর নিচে কোনো সোয়েলিং আছে বা পালস আছে সেইটা, মানে এই সোয়েলিংটার নিচে কোনো পালস আছে যেটা মুভ করতেছে বা ব্লাড ভেসেল মুভ করতেছে, যার ফলে সোয়েলিংটা উপর দিকে উঠতেছে। তো এইটা কোনো ব্লাড ভেসেলের সোয়েলিং না। আর যদি এমন হয় যে যখন এটা হচ্ছে যে পালস পাচ্ছি আমরা, তখন এই হাতটা আমার উপরে উঠতেছে এবং হাতটা ছড়েও যাচ্ছে, এইভাবে উপরে উঠতেছে এবং ছড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এইখানকার ক্ষেত্রে এই যে সোয়েলিংটা আছে সেটা ব্লাড ভেসেলের, কারণ কি যখন ব্লাডটা আসতেছে সে নিজেও ছড়ায় যাচ্ছে, যার ফলে আমার হাতটাও ছড়ায় দিচ্ছে। তো এইভাবে আমরা এই জিনিসটা আলাদা করতে পারি। সো মূলত আমাদের যে সোয়েলিং এক্সামিনেশন ক্ষেত্রে এইভাবেই আমরা আমাদের সোয়েলিং এক্সামিনেশনটা শেষ করব। এরপরে আমরা এক্সপোজ যে করেছিলাম সেটা কভার করে দিয়ে পেশেন্টকে থ্যাংক ইউ দিয়ে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো আমি বলবো। তো এইভাবেই আমরা আমাদের এক্সামিনেশনটা শেষ করবো।